আজকে ফার্স্টে হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স দেখাবো আর এরপর হচ্ছে ম্যাথের ইন্টিগ্রেশন দেখাবো। তো থার্মোডাইনামিক্স হচ্ছে আমরা আহ, সবগুলো প্রসেসের জন্য ফর্মুলাগুলো শিখছিলাম, তারপর এনট্রপির কনসেপ্টটা শিখছিলাম গত ক্লাসে। তো এইখানে এই চ্যাপ্টারে আমাদের যে টপিকটা বাকি আছে, যে মেজর টপিকটা বাকি আছে সেটা হচ্ছে হিট ইঞ্জিন। আর হিট ইঞ্জিনের পর আমরা হচ্ছে থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল যেটা আছে সেটা শিখবো। সো হিট ইঞ্জিন জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো একটা হিট ইঞ্জিন বলতে বোঝায়, হিট ইঞ্জিনকে হচ্ছে আমরা আহ, দুইটা ক্যাটাগরিতে আসলে ডিভাইড করতে পারি। তো হিট ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন, এটা হচ্ছে এমন একটা ইঞ্জিন যেই ইঞ্জিনটাতে হচ্ছে আমি যদি হিট দেই যদি হিট দেই তাহলে হচ্ছে ওয়ার্ক পাওয়া যায়। এটা হচ্ছে একটা হিট ইঞ্জিনের এক্সাম্পল। আবার উল্টাটাও আসলে হিট ইঞ্জিনের এক্সাম্পল। এটা হচ্ছে এক টাইপের হিট ইঞ্জিন। আর সেকেন্ড টাইপের হিট ইঞ্জিন হচ্ছে যে একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনে আমি যদি ওয়ার্ক করি বা আমি যদি কাজ করি তখন ওইখান থেকে হচ্ছে হিট পাওয়া যায়। তো এখানে হচ্ছে ওয়ার্ক থাকবে ওই ইঞ্জিনের ইনপুট, আর আউটপুট হবে হচ্ছে হিট। তো এই টাইপের ইঞ্জিন গুলাকে হচ্ছে আমরা হিট ইঞ্জিন বলি। তো হিট ইঞ্জিন তাহলে কি করতে পারে? হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারে অথবা ওয়ার্ককে হিটে কনভার্ট করতে পারে। তো তোমাদের কাছে কি মনে হয় যে এখানে এই দুই টাইপের ইঞ্জিনের মধ্যে কোন ইঞ্জিনটা আসলে বিল্ড করা ইজিয়ার? আমাকে একটু বলো তো, যে প্রথম টাইপের ইঞ্জিনটা বানানো সহজ নাকি দ্বিতীয় টাইপের ইঞ্জিনটা বানানো সহজ? কি মনে হয়? আচ্ছা, তো সবাই আনসার দিচ্ছ টু, রাইট। তো দুই নাম্বার ইঞ্জিনটা আসলে বানানো খুব সহজ। যে আসলে হিট তো যে কোনো ধরনের প্রসেসেই হিট হচ্ছে একটা বাই প্রোডাক্ট হিসেবে প্রডিউস হয়। তো ওয়ার্ক থেকে আসলে হিট পাওয়া ইজি, কিন্তু ফার্স্টের যে ইঞ্জিনটার কথা বলছি এইটা বিল্ড করা কিন্তু ততটা সহজ না। এন্ড এইটা নিয়েই হচ্ছে আমাদের ডিসকাশন থাকবে যে হিট থেকে কিভাবে ওয়ার্ক পাওয়া যায়। দ্যাট ইজ, আমি যদি হিট এনার্জি ইনপুট হিসেবে দেই, সেটা ইউজ করে আমি কিছু ওয়ার্ক করায় নিতে পারি। এখন এই টাইপের ইঞ্জিনের একটা অসুবিধা হচ্ছে, হিট থেকে ওয়ার্ক প্রডিউস করার ইঞ্জিনগুলোর অসুবিধা হচ্ছে যে এগুলোর খুব লো এফিসিয়েন্সি থাকে, মানে এগুলোর এফিসিয়েন্সি হয় এক্সট্রিমলি লো। দেখা যায় যে আহ, অনেক জুল হিট দিলে, মানে এই একটা অ্যাকচুয়ালি এরকম একটা স্টেটমেন্টই আছে, আহ, যেটাকে আমরা হচ্ছে পরবর্তীতে থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল হিসেবে পড়বো। আমরা তো ফার্স্ট ল পড়ছি, সেকেন্ড ল হিসেবে পড়বো। সেটা হচ্ছে যে হিটকে কখনোই 100% ওয়ার্কে কনভার্ট করা সম্ভব না। মানে ধরো আমার কাছে 200 জুল হিট আছে, আমি সেটাকে ইকুইভ্যালেন্ট 200 জুল অন্য ধরনের এনার্জিতে কনভার্ট করব, সেটা আসলে সম্ভব না। এখানে দেখা যায় যে এটাই আমরা দেখাবো, ম্যাথমেটিক্যালিও দেখাবো যে এখানে আসলে ম্যাক্সিমাম কত এফিসিয়েন্সি অ্যাচিভ করা যায় তার উপর একটা, সেটার উপর একটা লিমিটেশন আছে। সো হিট ইঞ্জিন, আমরা যেই হিট ইঞ্জিনটা এখানে করব, আমরা দুইটা হিট ইঞ্জিন করব অ্যাকচুয়ালি। প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে, মানে আমরা এই যে প্রথম টাইপের যে ইঞ্জিনটা আছে, আহ, সেই সেই টাইপের সেই হিট ইঞ্জিন টাইপের যে ইঞ্জিনগুলো করব, প্রথমটা হচ্ছে কার্নো ইঞ্জিন। তো এই কার্নো ইঞ্জিন হচ্ছে থিওরিটিক্যালি মোস্ট এফিশিয়েন্ট ইঞ্জিন, মোস্ট এফিশিয়েন্ট হিট ইঞ্জিন, যেটা হচ্ছে আহ, এটাও পুরোপুরি হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারে না 100%, বাট ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হিট ওয়ার্কে কনভার্ট করতে পারে। আর সেকেন্ডটা হচ্ছে রেফ্রিজারেটর। তো এই দুইটা হিট ইঞ্জিন হচ্ছে আমরা ইউজুয়ালি এই চ্যাপ্টারে কভার করি, আমাদের বইতে এগুলো আছে। সো আমরা দেখবো যে ওদের ফর্মুলা গুলো কিরকম আর কি, এন্ড হচ্ছে ওদের এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করা যায়, এন্ড ওদের ওয়ার্ক ফ্লোটা কি, মানে ওরা কিভাবে কাজ করে এগুলা আমরা দেখাবো। সো আমরা শুরু করবো হচ্ছে কার্নো ইঞ্জিন দিয়ে। তো কার্নো ইঞ্জিন হচ্ছে থিওরিটিক্যালি মোস্ট এফিশিয়েন্ট হিট ইঞ্জিন। তো সেই কার্নো ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আমরা এখন এক্সপ্লেন করবো। সো কার্নো ইঞ্জিনে হচ্ছে, কার্নো ইঞ্জিন বেসিক্যালি একটা, আমরা যে থার্মোডাইনামিক্সে বিভিন্ন প্রসেস করার সময় যেভাবে হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার ইউজ করে দেখছিলাম,
বিভিন্ন চেঞ্জ এই সিস্টেমে। তো এইখানেও আসলে কার্নো ইঞ্জিনেও একটা গ্যাস সিলিন্ডারকে আমরা সিস্টেম হিসেবে ইউজ করি। তো এইখানে কার্নো ইঞ্জিনে হচ্ছে 3টা প্ল্যাটফর্ম থাকে। তো আমি যদি সেগুলো একটু এখানে ড্র করি, এটা একটা, তারপর এটা একটা, আর হচ্ছে এটা একটা। কার্নো ইঞ্জিনে হচ্ছে এরকম 3টা প্ল্যাটফর্ম থাকে। আহ, তো প্রথম প্ল্যাটফর্মটাকে বলা হয় হিট সোর্স। এটা একটা হিট সোর্স, এন্ড এটা একটা আইডিয়াল হিট সোর্স। আইডিয়াল বলা হয় এই রিজনে, এটাকে আইডিয়াল বলা হয় এই রিজনে যে আহ, এইটা থেকে মানে যত ইচ্ছা তত হিট আমরা পাবো। বাস্তবে তো আসলে ওরকম কোনো হিট সোর্স নাই, বাট এটা থেকে আমরা যত ইচ্ছা তত হিট নিতে পারবো। তো এটা একটা হিট সোর্স। তুমি জাস্ট মানে সহজ ভাবে চিন্তা করো, সুবিধার্থে চিন্তা করতে পারো যে এটা একটা মানে চুলা টাইপের, যেখান থেকে হিট আসবে। আর মাঝখানের যে স্টেজটা সেটা হচ্ছে একটা ইনসুলেটর স্টেজ বা একটা ইনসুলেটেড স্টেজ। দ্যাট ইজ এইটা দিয়ে হিট যায়ও না, ঢোকেও না। সো এটা একটা ইনসুলেটেড স্টেজ, তাপ অপরিবাহী। আর থার্ড যে স্টেজটা আছে সেটাকে বলা হয় হিট সিঙ্ক। সেটাকে বলা হয় হিট সিঙ্ক। হিট সিঙ্ক হচ্ছে এমন একটা স্টেজ যেটা দিয়ে হিট চলে যেতে পারে। হিট সোর্স দিয়ে হচ্ছে হিট ভিতরে ঢুকবে সিস্টেমের, আর হিট সিঙ্ক দিয়ে হচ্ছে হিটটা বের হয়ে আসবে। তো এই হিট সিঙ্কটা আইডিয়াল। আইডিয়াল বলা হয় এই রিজনে যে এই হিট সিঙ্ক দিয়ে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ হিট বের হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের 3টা স্টেজ। আর এখানে আরেকটা যে জিনিস থাকে আহ, এই 3টা স্টেজের পাশাপাশি, যে একটা গ্যাস সিলিন্ডার থাকে, আর তার উপরে থাকে একটা পিস্টন। তো আমরা সেটা এখন ড্র করি। সো এই হচ্ছে আমাদের সেই গ্যাস সিলিন্ডার। হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডার নিচে, আর উপরে থাকবে হচ্ছে একটা পিস্টন, আর ভিতরে থাকবে একটা গ্যাস। একটা পিস্টন থাকবে হচ্ছে এখানে। তো ধরো এই জায়গায় আছে পিস্টনটা, রাইট? সো কার্ন ইঞ্জিনের ওয়ার্ক ফ্লোটা কিরকম, এটা খুব ইন্টারেস্টিং। এন্ড আমরা দেখবো যে এখান থেকে হচ্ছে হিটকে খুব এফিসিয়েন্টলি ওয়ার্কে কনভার্ট করা যায়। তো এখানে আমাদের এই গ্যাস সিলিন্ডারের ভিতরে হচ্ছে গ্যাসও আছে, সেটা আর এখানে দেখাচ্ছি না। তো যেটা হয় যে আমাদের এই হিট সোর্স যেটা আছে, তো এখানে দেখাই, আহ, আমাদের যে হিট সোর্স যেটা আছে সেই হিট সোর্সের একটা টেম্পারেচার থাকে। তো সেই টেম্পারেচারটাকে আমরা ধরো বললাম T1। আর আমাদের যে হিট সিঙ্ক যেটা আছে সেটার একটা টেম্পারেচার থাকে, সেটা হচ্ছে আমরা নাম দিলাম T2। তো আমাদের হিট সোর্সে টেম্পারেচারটা অবশ্যই হিট সিঙ্ক থেকে বড়। তো এটা হচ্ছে আমাদের বলা আছে বা বলা থাকবে যে T1 এটা হচ্ছে গ্রেটার দ্যান T2। যেহেতু এটা হিট সোর্স, এটা গরম হবে, যেহেতু এটা হিট সিঙ্ক এটা ঠান্ডা হবে। তো T1 হচ্ছে T2 থেকে অনেক বড়। তো এখন প্রথমে যেটা হয় যে আমাদের মানে গ্যাস সিলিন্ডারটা ধরো এইখানে নাই। আহ, প্রথমে যেটা হয় যে এই গ্যাস সিলিন্ডারটা ধরো এইখানে আছে। ঠিক আছে, গ্যাস সিলিন্ডারটা এখানে আছে। তো সে হচ্ছে একটা সার্টেন ভলিউমের গ্যাস কন্টেইন করে। এখানে ধরো সেই সেই ভলিউমটাও আছে। ভলিউমটা যদি ড্র করি, ভলিউমটা যদি রেখে দিই, ধরো গ্যাস সিলিন্ডারটা এই জায়গায়, এই পিস্টনটা হচ্ছে এখানে আছে। সো এটার ভিতরে V1 ভলিউমের গ্যাস আছে। আচ্ছা, তো এখন প্রথমে যেটা করা হয় যে এই গ্যাস সিলিন্ডারটাকে ধরে এই প্রথম স্টেজের উপর রাখা, হিট সোর্সে রাখা হয়। তো হিট সোর্সে রাখলে যেটা হয় যে এই হিট সোর্সটা যেহেতু আইডিয়াল, এখান থেকে প্রচুর পরিমাণে হিট আসতে পারে। তো রাখার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই যেটা হয় যে মানে খুব দ্রুত যেটা হয়, যেহেতু হিট সোর্সটা হচ্ছে আইডিয়াল, এটার মধ্যে দিয়ে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ হিট যেতে পারে। তো প্রথমেই যেটা ঘটে যে এই হিট সোর্স থেকে হচ্ছে এটার ভিতরে হচ্ছে হিট এন্টার করে, এবং হিট এন্টার করার কারণে আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকে, এবং টেম্পারেচারটা খুব দ্রুতই এই T1 এর সমান হয়ে আসে। ঠিক আছে, সো এই হিট সোর্সের টেম্পারেচার হচ্ছে T1। তো আমি যদি আমার সিলিন্ডারটাকে ওইখানে রাখি, ওইখানে দেখা যাবে যে আমার গ্যাস সিলিন্ডারের ভিতর যে গ্যাসটা আছে সেও খুব দ্রুতই T1 টেম্পারেচার
অ্যাচিভ করে ফেলবে, সেও খুব দ্রুত T1 টেম্পারেচারে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে হিট এন্টার করে সেটা ঘটবে এবং খুব দ্রুত ঘটবে সেটা, বিকজ এটা একটা হিট সোর্স, এখান থেকে হিট আসতে পারে। তো এখান থেকে হিট আসার কারণে যেটা হয় যে খুব দ্রুতই এটা T1 টেম্পারেচারে চলে যায়, খুব সাথে 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 T1 টেম্পারেচারে চলে যায়। এরপরে যেটা ঘটে T1 টেম্পারেচারে যাওয়ার পর, যে আমার এটা তো হিট সোর্স, হিট সোর্স কি করছে, কন্টিনিউয়াসলি এটার ভিতরে হিট সাপ্লাই দিচ্ছে। তো T1 টেম্পারেচার, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলা উচিত, যে শুরুতে যখন রাখলাম তখন হিট এন্টার করার কারণে এটা খুব দ্রুত হচ্ছে T1 টেম্পারেচারে উঠে গেল। মানে ধরো প্রথমে গ্যাস সিলিন্ডারটা রুম টেম্পারেচারে ছিল, ওইটার উপর দিলাম, সাথে সাথে গরম হয়ে T1 টেম্পারেচারে পৌঁছে গেল। এরপর যেটা হয় যে হিট সোর্স তো কন্টিনিউয়াসলি হিট সাপ্লাই দিয়েই যাচ্ছে, তো হিট সোর্স আরো হিট ভিতরে পাঠাতে থাকে। অ্যান্ড আমি কি বলছি যে প্রথমে হচ্ছে T1 টেম্পারেচারে পৌঁছায় গেছে, তো আমাকে বলো তো যে এইটার টেম্পারেচার এখন হচ্ছে T1 এ উঠে গেছে, অ্যান্ড এরপর আরো হিট ঢুকতেছে। তো এটা কোন প্রসেস ফলো করবে এরপরে, এখান থেকে সামনে কোন প্রসেসটা ফলো হবে, কোন থার্মোডাইনামিক প্রসেসটা ফলো হবে বলো তো? আইসোবারিক। আইসোবারিক কেন? প্রেসারটা কনস্ট্যান্ট রাখতে হবে যে। না, প্রেশার তো আমি কনস্ট্যান্ট রাখতে চাচ্ছি এরকম কোনো কন্ডিশন আমার নাই। আর কোনো অ্যান্সার নিমন? আচ্ছা, চ্যাটে লেখছো, এখানে আসলে আইসোথার্মাল প্রসেসটা ইয়া হবে, মানে আইসোথার্মাল প্রসেসটা ফলো হবে, বিকজ দেখো আহ, এইখানে আমি হচ্ছে একটা হিট সোর্স বসাইছি যার টেম্পারেচার হচ্ছে T1, ওর উপর রাখার সাথে সাথেই, যেহেতু ও হচ্ছে একটা হিট সোর্স, ও সাথে সাথে হিট পাঠায়, এটাকে T1 টেম্পারেচার রেজ করছে। আচ্ছা, এরপর এরপরে যেটা হবে, মানে শুরুতে এটা খুব দ্রুত T1 টেম্পারেচারে পৌঁছায় গেল। এরপর যেটা ঘটবে যে এটা এখন টেম্পারেচার T1, এইটারও টেম্পারেচার T1, তো এইখান থেকে এখন এইখানে যে হিট যাবে তাতে কিন্তু ওর টেম্পারেচার আর চেঞ্জ হবে না, কারণ এইটার টেম্পারেচার কি T1, এটার টেম্পারেচার তো তাহলে T1 থেকে বেড়ে যাবে। মানে আমার হিট সোর্স যেহেতু T1 টেম্পারেচার আছে, সেখান থেকে হিট ট্রান্সফার হবে, হিট ট্রান্সফারের কারণে আমার সোর্সের কি হওয়ার কথা ছিল, হিট হিট ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে সোর্সের টেম্পারেচার T1, সোর্সের টেম্পারেচার T1 থাকবে, বাট এখান থেকে হিটটা যাওয়ার কারণে আমার সিস্টেমের কিন্তু টেম্পারেচার আর বাড়বে না, কারণ ও এখন এই হিট সোর্সের সাথে একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসছে, মানে ওর টেম্পারেচার আর বাড়বে না। বাট এখান থেকে আমি যদি পরে স্টিল হিট দিয়ে যাই, তাহলে হচ্ছে ও তখন আইসোথার্মাল প্রসেস ফলো করবে। বুঝতে পারছি? তাহলে এখানে কোন প্রসেস হবে? আইসোথার্মাল, বিকজ আমি গ্যাস সিলিন্ডারটা রাখলাম, রাখার সাথে সাথে এইখানে হচ্ছে সেটাও T1 টেম্পারেচারে চলে আসলো, আসার পর এই দুইটা এখন সেম টেম্পারেচার হয়ে গেছে, সো ওর টেম্পারেচার আর বাড়বে না এখান থেকে। অ্যান্ড আমি যদি স্টিল হিট সোর্স দিয়ে এখানে টেম্পারেচার দিয়ে যাই, সরি হিট দিয়ে যাই, তাহলে ওর টেম্পারেচার আর বাড়ার সুযোগ নাই, কিন্তু তখন ও হচ্ছে আইসোথার্মাল প্রসেসে এক্সপ্যান্ড হবে। বুঝতে পারছি? সো তাহলে টেম্পারেচারটা T1ই থাকবে, আর মানে হ্যাঁ, এক্সট্রা যে হিটটা যাবে ওইটা পুরাটাই ভলিউম চেঞ্জ করবে। হ্যাঁ, এখানে কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, জাস্ট ভলিউম চেঞ্জ হবে আইসোথার্মাল প্রসেসে যেটা হবে। ঠিক আছে, মানে এভাবে চিন্তা করো, ধরো তুমি আগুন দিয়ে কিছু একটাকে গরম করতেছো, তো আগুনে ধরার সাথে সাথে ওর টেম্পারেচারটা আগুন থেকে বেড়ে যাবে না কখনোই, আগুনের টেম্পারেচার হয়তো রিচ করবে, বাট এর থেকে বেশি তো হবে না। ঠিক আছে, এইভাবে হচ্ছে চিন্তা করা যায় যে হিট সোর্সটা হচ্ছে এরকম একটা সোর্স। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে ও সাথে সাথে T1 টেম্পারেচার চলে যাবে, এটা খুব দ্রুত হবে। T1 টেম্পারেচার যাওয়ার পর এরপর যেটা ঘটবে, যে এরপর ও হচ্ছে আইসোথার্মালি এক্সপ্যান্ড করবে। আইসোথার্মালি এক্সপ্যান্ড করবে কিরকম, যে ধরো ও এখান থেকে ওই যেই এখান থেকে হচ্ছে হিটটা ঢুকতেছে, এখান থেকে হচ্ছে যেই ধরো হিটটা ঢুকতেছে, এখান থেকে যেই এরকম হিটটা ঢুকবে, সাথে সাথে যেটা হবে যে ও হচ্ছে এখান থেকে এরকম এক্সপ্যান্ড করা শুরু করবে। ঠিক আছে, Sorry, wait, sorry, হ্যাঁ।
তো যেই এখানে হচ্ছে হিট ঢুকবে, ও হচ্ছে আইসোথার্মালি এরকম এক্সপ্যান্ড করা শুরু করবে। তো যেটা হবে যে এখান থেকে ও হচ্ছে এরকম আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে। তো টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, এন্ড ধরো এখানে বড় হতে হতে ও একটা সার্টেন জায়গা পর্যন্ত রিচ করলো, ধরো এই পজিশন পর্যন্ত ও হচ্ছে, ওকে হচ্ছে আমি এক্সপ্যান্ড হতে দিলাম। আচ্ছা, ধরো এই পজিশন পর্যন্ত হচ্ছে ওকে এক্সপ্যান্ড হতে দিলাম। আচ্ছা, তো এখন এই অবস্থায় আসার পর আমি একটা কাজ করলাম, যে ধরো V1 থেকে V2 পর্যন্ত গেছে, V2 কোনো নির্দিষ্ট ভ্যালু না, জাস্ট ধরো আমি একটা সার্টেন, এটা আমার উপর আমি কতটুকু এক্সপ্যান্ড হতে দিব। তো হিট সোর্সে রাখার পর আইসোথার্মাল প্রসেসে আমার ইঞ্জিনটা আস্তে আস্তে হচ্ছে এক্সপ্যান্ড হতে থাকলো। হওয়ার পর যে V2 তে পৌঁছাইলো, আমি হচ্ছে ওই সময়ই ওকে ধরে ওইখান থেকে উঠে সাথে সাথে এই ইনসুলেটেড স্টেজের উপর রাখবো। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপে কি হয়েছে, আইসোথার্মাল প্রসেসে V1 থেকে V2 পর্যন্ত ভলিউম ইনক্রিজ করছে। আচ্ছা, এখন আমার এই যে পিস্টনটা, সে কিন্তু এরকম এই জায়গা থেকে এভাবে এক্সপ্যান্ড হচ্ছিল, আস্তে আস্তে এভাবে এক্সপ্যান্ড হচ্ছিল। আচ্ছা, এখন আমরা এখানে একটা আইডিয়াল সিলিন্ডার, আইডিয়াল পিস্টন, সবকিছু আইডিয়াল চিন্তা করছি। তো বাস্তবে তোমার কাছে কি মনে হয়, কি ঘটার কথা যখন এই পিস্টনটা ধরো এইখানে বসে, এই আগের স্টেজে বসে এই পিস্টনটা হচ্ছে এখান থেকে এরকম বড় হওয়া শুরু করছে, এখান থেকে এরকম এক্সপ্যান্ড হওয়া শুরু করছে। তারপর যদি আমি হুট করে এখানে এনে রাখি, তারপর তুমি কি দেখতে পাওয়ার কথা বলো তো, কি হওয়ার কথা বলো। কেউ কি বলতে পারবা যে আমাদের পিস্টনটা হচ্ছে বড় হচ্ছিল, উপরের দিকে উঠতেছিল, পিস্টনটা উপরের দিকে উঠতেছিল, এই সময় সাডেনলি একটা ভলিউম রিচ করার পর আমি ওকে ধরে একটা ইনসুলেটেড স্টেজের উপর রাখলাম, বাট ও কিন্তু উপরে উঠতেছিল। তো ওইখানে যাওয়ার পর কি ঘটতে পারে? আচ্ছা, এখানে আমি বলি, অ্যান্সারটা হচ্ছে যে ওইখানে যাওয়ার পরও ও যেহেতু উপরের দিকে উঠতেছিল, ইনার্শিয়ার কারণে বা জড়তার কারণে ও কিন্তু আরো কিছুক্ষণ উপরে ওঠা কন্টিনিউ করবে, ও কিন্তু সাথে সাথে থেমে যাবে না। ওইখানে হিট ঢোকার কারণে উপর উঠতেছিল উঠতেছিল। তো ও যেই মোশনে, একটা মোশনে চলে আসছে, ওই সময় আমি ওকে উঠায় ধরে এখানে নিয়ে আসছি। তো ইনার্শিয়ার কারণে যেটা হবে যে ও কিন্তু এখান থেকে আরো কিছুটা উপরে উঠবে, ও কিন্তু ইনার্শিয়ার কারণে আরো কিছুটা উপরে উঠবে। ঠিক আছে? আচ্ছা, এখন আহ, বাস্তবে যেটা হওয়া উচিত, যে ফ্রিকশন যদি না থাকে, ইনার্শিয়ার কারণে ও সেম ভেলোসিটি নিয়ে এরকম উপরে যেতেই থাকার কথা। এখন এখানে আমি ওকে কতটুক পর্যন্ত বড় হতে দিব, সেটা হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন। তো যেটা করব আমি, যে ও হচ্ছে এই যে এখান থেকে এরকম বড় হওয়া শুরু করলো, V2 তে আসলো, তখন ওকে হুট করে উঠে এখানে নিয়ে আসলাম। আসার পর ইনার্শিয়ার বা জড়তার কারণে ও আরো ফার্দার কিছু দূর হওয়া শুরু করলো, মানে আরো কিছুটা এক্সপ্যান্ড হওয়া শুরু করলো। এক্সপ্যান্ড হতে হতে যখন একটা সার্টিন ভলিউম, এই সার্টিন ভলিউমটা আমি কিভাবে বুঝবো সেটা একটু পরে বলছি। একটা সার্টিন ভলিউম আছে V3, সেই ভলিউম পর্যন্ত যেই যাবে, যাওয়ার সাথে সাথে এই পুরো ইঞ্জিনটাকে ধরে আবার এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এইটা হচ্ছে আমার পরের কাজ। আচ্ছা, এখন এইখানে কিছু কোশ্চেন, এখানে কিছু কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে একটু দাঁড়াও। এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া, হ্যাঁ বলো। ইনসুলেটর স্টেজটা মেইনলি একটু বুঝাতে পারবেন, মানে এটা টেম্পারেচারটা কিভাবে কাজ করতেছে এখানে? ইনসুলেটেড স্টেজের কোনো টেম্পারেচারও নাই, এবং সে কোনো হিট দিতেও পারে না, নিতেও পারে না। সে ধর একটা রাবারের স্টেজ, ঠিক আছে, তার থেকে কোনো হিট আসবে বা যাবে। ওকে, আচ্ছা, তো এখানে তোমরা আমাকে বলো তো, যে এই যে ইনার্শিয়ার কারণে বা জড়তার কারণে এই V1 থেকে প্রথম স্টেজে V2 পর্যন্ত বড় হওয়া যে পিস্টনটা, এটা যে আরো কিছু সামনে উঠবে, উপরে উঠবে, এটা কোন ধরনের প্রসেস? এই ইনার্শিয়ার কারণে ও যে আরো কিছুটুকু উপরে উঠবে, এটা কোন ধরনের থার্মোডাইনামিক প্রসেস? একটু মাইক অন করে বললো, আমি কিন্তু চ্যাট চেক করতে পারতেছি না। বলো তো। অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, অ্যাডায়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেহেতু এটা ইনসুলেটেড, এখানে ও এক্সপ্যান্ড হচ্ছে, এটা একটা অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন। এখানে কোনো ধরনের হিট তো এক্সচেঞ্জ হতে পারবে না। তো যেটা ঘটবে, যে ও একটা সার্টেন ভলিউম পর্যন্ত অ্যাডায়াবেটিক্যালি এক্সপ্যান্ড হবে। আসলে ইনার্শিয়ার কারণে এবং ফ্রিকশন না থাকলে এটা কিন্তু বড় হতেই থাকার কথা, বাট আমি একটা সার্টেন ভলিউম পর্যন্ত নিয়ে যাব।
এখন কোন ভলিউম পর্যন্ত নিয়ে যাবো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তোমরা আমাকে বলো তো যে অ্যাডিয়াবেটিক এক্সপেনশনে বা রুদ্ধতাপীয় প্রসারণে এই যে এখানে যেটা হলো, এতে কি গ্যাসটার টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়েছে? সেটা কি সেম আছে নাকি বাড়ছে নাকি কমছে? এই সিলিন্ডারের ভিতর যে গ্যাসটা আছে তার টেম্পারেচারটা কি বাড়ছে বা কমছে নাকি সেম আছে? রুদ্ধতাপীয় ভাবে এই যে কিছুটা প্রসারিত হতে দিলাম, সেটার কারণে এটা কি ইয়াটা টেম্পারেচারটা কি বাড়ছে বা নাকি কমছে নাকি সেম আছে? সেম আছে। না, এখানে কিন্তু দেখো কমছে। অ্যাডিয়াবেটিক টেম্পারেচার কমছে। অ্যাডিয়াবেটিক তো, সো এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে। অ্যাডিয়াবেটিকে যদি একটা সিস্টেম ইয়া হয়, এক্সপ্যান্ড করে, সে কিন্তু ঠান্ডা হয়ে যায়, তাই না? মনে আছে? আমি একটু এখানে তোমাদের মনে করাই। ভি যদি পাওয়ার গামা মাইনাস 1 তো কনস্ট্যান্ট না, তাহলে ভি যদি বাড়ে তাহলে টি কমতে হবে না? ভি যদি বাড়ে তাহলে কোনটা? বি? হ্যাঁ, মানে টেম্পারেচার কমতে হবে সেটার কারণে। আচ্ছা, তো সূত্রটা কি ছিল যে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, রাইট? এটা যেহেতু কনস্ট্যান্ট, এখানে ভি যদি বাড়ে তাহলে টেম্পারেচার কমবে, রাইট? সো এখানে যেটা ঘটবে যে আমাদের ইনসুলেটেড স্টেজে রাখার পর ইনার্শিয়ার কারণে যে আমার সিস্টেমটা বড় হচ্ছে, সেই বড় হওয়ার কারণে কিন্তু আমার সিস্টেমের টেম্পারেচার ড্রপ করবে। তো আমাদের টেম্পারেচার শুরুতে ছিল T1, এখানে রাখার পর আস্তে আস্তে সেই টেম্পারেচারটা ড্রপ করতেছে। ড্রপ করে একটা সময় এই টেম্পারেচারটা যখন T2 সমান হবে, এই যে আমাদের হিট সিঙ্কের যে টেম্পারেচারটা তার সমান যখন হবে, ওই মুহূর্তে আমি হচ্ছে এই গ্যাস সিলিন্ডারটাকে ধরে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? তার সমান যখন হবে ওই মুহূর্তে হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, এখন এখানে একটা জিনিস একটু, আচ্ছা একটু দাঁড়াও, আমি এটা একটু হ্যাং করছি। সো এখানে আসলে এক্সাক্ট সেম হতে দিব না। এক্সাক্ট সেম না হতে দিয়ে যেটা আসলে করতে হয় যে এই T2 থেকে হালকা একটু বড় একটা টেম্পারেচারে উঠাবো, মানে T2 থেকে হালকা একটু বড়, T2 প্লাস, এভাবে চিন্তা করতে পারো। যে এক্স্যাক্টলি T2 সমান টেম্পারেচারে করব এমন না, T2 থেকে হচ্ছে হালকা একটু বড় একটা টেম্পারেচারে হচ্ছে এই গ্যাস সিলিন্ডারটাকে উঠা। হালকা বলতে কতটুকু হালকা? মানে একদম T2 সমান বাট হালকা একটু বড়, মানে তুমি বলতে পারো যে এই দুটার মধ্যে ইনফিনিটসিমাল একটা গ্যাপ আছে। মানে ধরো একটা হচ্ছে T2 আর একটা হচ্ছে T2 প্লাস 10⁻⁻100, এরকম খুব ছোট একটা গ্যাপ। এরকম একটা গ্যাপে হচ্ছে আমরা এই সিলিন্ডারটাকে এখান থেকে উঠায় নিয়ে আসবো। ওকে, তো যদি উঠায় নিয়ে আসি, কেন একটু বেশি টেম্পারেচার উঠায় আনবো, হালকা একটু বেশি টেম্পারেচার উঠায় আনবো? সেটার রিজন হচ্ছে যে যদি একটু বেশি টেম্পারেচার না হয় তাহলে কিন্তু এই গ্যাস সিলিন্ডার থেকে এখানে কিন্তু হিটটা পাস হবে না, রাইট? কারণ টেম্পারেচার এখানে যদি কোনো ডিফারেন্স না থাকে, আমি হিট সোর্সে যখন ছিলাম আমার হিট সোর্স আমাকে হিট সাপ্লাই দিয়ে গেছে, রাইট? নিচ থেকে হচ্ছে হিটটা ভিতরের দিকে উপরের দিকে পাস করছে। কিন্তু হিট সিঙ্কে আমার গ্যাস সিলিন্ডার কিন্তু নিজে নিজে হিটটা বের করে দিবে না এখানে আনলে। তো যেটা করতে হয় যে এই T2 টেম্পারেচার থেকে যদি আমি হালকা একটু বড়, হালকা মানে ধরো একটা হচ্ছে 100 কেলভিন আর একটা হচ্ছে 100.1 কেলভিন, তখন যেটা হয় যে এখান থেকে কিন্তু তখন এরকম হিটটা বের হওয়া শুরু করে, মানে হিটটা বের করার ইনিশিয়েট করার জন্য হচ্ছে এই কাজটা করা। আচ্ছা, করলাম, করার সাথে সাথে হিট যদি বের হয়ে যায় এটা টেম্পারেচার তখন ড্রপ করবে, এবং টেম্পারেচারটা ড্রপ করে বলতো সেই টেম্পারেচারটা কত হতে পারে? মানে আমি T2 থেকে হালকা একটু বড় টেম্পারেচারে ওকে উঠে এনে হিট সিঙ্কে রাখলাম, অ্যান্ড দেন ওইখান থেকে হিট বের হওয়া শুরু হলো, অ্যান্ড হিট বের হওয়া শুরু হওয়ার কারণে গ্যাসের টেম্পারেচার ড্রপ করলো, ড্রপ করে কত হবে বলতো? T2 T2 হবে। T2 থেকে কম হওয়া কি সম্ভব? না ভাই, হ্যাঁ, কারণ একবার যদি থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যায় ওই সময় হিট পাস হতে পারবে, বাট টেম্পারেচার কিন্তু আর কমবে না। ওই সময় হিটটা যে পাস হবে সেটাও কিন্তু আবার আইসোথার্মাল প্রসেসে ঘটবে, রাইট? যেটা ঘটে যে আমার
টি2 থেকে যদি হালকা একটু বড় টেম্পারেচার উঠে এনে রাখি, সেই কারণে আমার হিটটা ট্রান্সফার হওয়া শুরু করলো, অ্যান্ড হিটটা হচ্ছে ট্রান্সফার হওয়া শুরু করে সে হচ্ছে খুব দ্রুতই টেম্পারেচারটা ড্রপ করে টি2 সমান হয়ে গেল। টি2 সমান হয়ে যাওয়ার পর কিন্তু এটা একটা আইসোথার্মাল প্রসেস, এবং আইসোথার্মাল প্রসেসে হিট যদি বের হয়ে যায়, বলতো আইসোথার্মাল প্রসেসে হিট যদি বের হয়ে যায় তখন এই গ্যাসের ভলিউমের কি চেঞ্জ হয়? সে কিন্তু কম্প্রেসড হয়, তাই না? তো সে কিন্তু আবার আস্তে আস্তে কি হওয়া শুরু করবে, এখান থেকে কম্প্রেসড হওয়া শুরু করবে, রাইট? এরকম বুঝতে পারছি? সে কিন্তু আস্তে আস্তে কি এভাবে কম্প্রেসড হওয়া শুরু করবে। আচ্ছা, তো কম্প্রেসড হওয়া যে শুরু করলো, ধরো কম্প্রেসড হতে হতে কোনো একটা সার্টেন ভলিউমে, সেটাও আমার ইচ্ছা অনুযায়ী কোনো একটা সার্টেন ভলিউম, ধরো এখান থেকে এরকম নামা শুরু করছে, হিট বের হয়ে যাওয়ার কারণে এই ভি3 থেকে নামতে নামতে ধরো এইখানে যখন আসলো, এই জায়গাটা, এই ভি1 আর ভি2 মাঝখানে একটা জায়গা, এইখানে যখন আসলো, এইখানে আসার পর ধরো এইখানে যে আসছে, এখানে ওর ভলিউম হচ্ছে ভি4, এইখানে যখন আসলো, এই অবস্থায় ওকে ধরে সাথে সাথে আবার এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে একটু ক্লিন করা দরকার। সো আমরা যেটা করলাম যে ভি4 এ আসার পর পর সাথে সাথে হচ্ছে ওকে এই ইনসুলেটেড স্টেজটার উপরে রেখে দিলাম। আচ্ছা, তো আবার সেম একটা ঘটনা ঘটবে না? যে আমার এই পিস্টনটা কিন্তু কি করতেছিল, নিচের দিকে নামতেছিল। সে আগে ভি3 তে ছিল, এখান থেকে নামতে 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 সে ভি4 পর্যন্ত যখন আসছে, হুট করে তাকে ইনসুলেটেড স্টেজে নিয়ে গেছে। আচ্ছা, ইনার্শিয়ার কারণে সে কিন্তু আরো মানে সে কিন্তু নিচে নামা কন্টিনিউ করবে, জড়তার কারণে সে কিন্তু নিচে নামা কন্টিনিউ করবে। আচ্ছা, নিচে নামা যদি কন্টিনিউ করে তখন এটা কোন প্রসেস বলতো? এখান থেকে যদি নিচে নামতে থাকে, এটা কোন প্রসেস হবে? অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, অ্যাডিয়াবেটিক। যেহেতু ইনসুলেটেড স্টেজ, ওইখানে যা ঘটতেছে সব হচ্ছে অ্যাডিয়াবেটিক। তো এটা নিচে নামতে থাকবে, এবং নিচে যদি নামতে থাকে, অ্যাডিয়াবেটিক প্রসেস একটা গ্যাসকে যদি আমি কম্প্রেস করি, তাহলে তার টেম্পারেচার কি বাড়ে নাকি কমে? আরে বাড়ে। সো টেম্পারেচারটা বেড়ে যাবে, এবং টেম্পারেচারটা দেখা যাবে যে একটা সময় টি1 এর সমান হয়ে যাবে। হওয়ার সাথে সাথে আমি ওই গ্যাস সিলিন্ডারটাকে এবং এখান থেকে নামতে নামতে ওই ভি1 পর্যন্ত যখন নামবে, তখনই আসলে টেম্পারেচারটা আবার টি1 এর সমান হবে। তো কারণ পুরো ব্যাপারটা সিমেট্রিক, সো এখানে হচ্ছে নিচে নামতে নামতে যেই আবার ভি1 রিচ করবে, কারণ এখান থেকে আমি সেই ভি1 থেকে শুরু করছিলাম, ভি1 এর টেম্পারেচার টি1 ছিল, সো এখান থেকে বাড়ার পর এখানে আনছি, এখানে নিয়ে গেছি, আবার এখানে আনছি, এরপর যখন কম্প্রেস হতে হতে ভি1 আসছে, ঠিক সেই মুহূর্তে টেম্পারেচারটা আবার টি1 এর সমান হয়ে গেছে। এন্ড ওই সময় আমি এই পুরো গ্যাস সিলিন্ডারটাকে আবার ধরে এই প্রথম হিট সোর্সে রাখবো। এইখান থেকে এই পুরো ঘটনাটা এরপর আবার ঘটবে। তো আবার একটু দেখাই, এখানে রাখলাম, আহ, এখান থেকে হচ্ছে আমার পিস্টনটার ভলিউম বাড়লো, এখান থেকে যেই ভি2 তে পৌঁছালো, এই ভি2 তে যে পৌঁছাইছে এটা কিন্তু আমার ইচ্ছার উপর, এটা আমার ইচ্ছা যে কোন পর্যন্ত এক্সপ্যান্ড হতে দিব। তারপর এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে যাওয়ার পর ইনার্শিয়ার কারণে আরো কিছুটা উপর উঠলো, উপর উঠার কারণে টি1 থেকে টেম্পারেচারটা ধূপ করে কমে টি2 হয়ে গেল। অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে টেম্পারেচার কমে যায়। তারপর হচ্ছে আবার গ্যাস সিলিন্ডারটাকে, যেই টি2 সমান বলতে টি2 থেকে হালকা একটু বড়, জাস্ট আমরা যাতে এইটুক বুঝি যে হিটটা ট্রান্সফার হবে। তো এখানে হালকা একটু বড়, বাট বলতে পারি টি2 সমান টেম্পারেচারই, ওকে উঠায় এখানে রাখলাম। উঠায় এখানে রাখার কারণে ওই যে ওর টেম্পারেচার হালকা একটু বড় রাখছে টি2 থেকে, দ্যাটস ও হচ্ছে কি এবার আহ, এই এখান থেকে হচ্ছে ওই হিট ট্রান্সফার হওয়া শুরু করবে। হিট ট্রান্সফার হওয়া শুরু করে সাথে সাথে এটা টি2 সমান হয়ে যাবে, এবং হিট ট্রান্সফারটা তো থেমে যাবে না, যেটা হবে আইসোথার্মালি এরপর হচ্ছে হিট বের হতে থাকবে, এবং আইসোথার্মালি হিট বের হয়ে গেলে আমরা জানি এটা কম্প্রেস হওয়া শুরু করে। কম্প্রেস হওয়ার পর, কম্প্রেস হওয়া শুরু করার পর একটা সার্টেন ভলিউম পর্যন্ত, যেই পর্যন্ত আমার ইচ্ছা, একটা সার্টেন ভলিউম পর্যন্ত এটা কম্প্রেস হতে হতে, ধরো ভি4 এ আমার ইচ্ছা হলো যে আর কম্প্রেস হতে দিব না, ওই সময় হচ্ছে এটাকে আবার সাথে সাথে ধরে এখানে নিয়ে আসো। এখানে আনার পর ইনার্শিয়ার কারণে ও আরো কিছুটা কম্প্রেস হবে, কম্প্রেস হওয়া শুরু করলে তখন ড্রাস্টিক্যালি টেম্পারেচারটা আবার বেড়ে যাবে, বেড়ে গেলে সাথে সাথে ওকে আবার ধরে এইখানে প্লেস করবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পুরা
একটা সাইকেল, বা এইভাবে হচ্ছে আসলে আমাদের এই কার্নোস, এটাকে বলে কার্নো সাইকেল, এইভাবে হচ্ছে কার্নো সাইকেলটা কন্টিনিউ করে। সো এখানে আমরা বারবার যদি এইভাবে ইয়া করতে থাকি, একটা এই সিকোয়েন্সে যদি বারবার এইটাকে বারবার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে ট্রান্সফার করতে থাকি, তখন হচ্ছে আমি দেখবো যে বারবার এরকম আমার পিস্টনটা হচ্ছে আপ ডাউন করতেছে, ওইখান থেকে আমি একটা ওয়ার্ক পাবো। ঠিক আছে, এখানে ওয়ার্ক কিভাবে পেলাম? এই যে পিস্টনটা আপ ডাউন করতেছে, এইটাই হচ্ছে আমার ওয়ার্ক। যে ও যে পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপরে উঠাচ্ছে, সেখান থেকে কিন্তু আমি একটা ওয়ার্ক পাচ্ছি, এবং এটা খুব মানে এটা এফিসিয়েন্সি হাই। আমরা দেখাবো যে এখান থেকে এফিসিয়েন্সিটা কিভাবে বের করা যায়। আচ্ছা, তো এটার আমরা একটা গ্রাফ ভাইয়া ড্র করতে পারি। হ্যাঁ বলো। একটা জিনিস বুঝলাম না, যদি মানে ফার্স্ট যেই স্টেজটা ছিল এখানে, যখন T1 টেম্পারেচার রিচ করছে তখন মানে আমরা জানতাম না যে মানে টেম্পারেচার যদি সেম হয়ে যায় তাহলে আর হিট ফ্লো হবে না, তাহলে কিভাবে হইতো? আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার তো সেম থাকে, ওইখানে হিট ফ্লো কিভাবে হয় বলো তো? তারপর ধরো আহ, বরফ গলে পানি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে, ওইখানে হিট কিভাবে ঢুকতেছে? ও আচ্ছা। বুঝতে পারছো? হিট ট্রান্সফার হ্যাঁ হওয়ার তাহলে শুরু, আমি বোঝাই বলি। হিট, ধরো দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম, তখন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে হিট যাবে না। এখন ধরো দুইটা অবজেক্টের এইখানে ধরো দুটো অবজেক্টের মধ্যে টেম্পারেচার সেম রাখলাম, বাট হালকা একটু ডিফারেন্স রাখলাম। ধরো একটা হচ্ছে T1, একটা হচ্ছে T1 থেকে হালকা একটু কম, মানে ওই যে ইনফিনিটসিমালি স্মল। তখন হিটটা ট্রান্সফার হওয়া ইনিশিয়েট করে। একবার যদি হিটটা ট্রান্সফার ইনিশিয়েট করে যায়, তখন আমার ওই গ্যাস সিলিন্ডার টেম্পারেচার যদি T1 হয়েও যায়, তারপরে হিট ট্রান্সফারটা কিন্তু চলতে থাকবে, এবং তখন সেটা হবে আইসোথার্মাল প্রসেস। এখানে আমি একটা জিনিস একটু বলা মিস করছি, যে শুরুতে যখন আমি গ্যাস সিলিন্ডারটা রাখতেছি, তখন কিন্তু আমি টেম্পারেচারটা ইদার অনেক কম রাখতে পারি T1 থেকে, অথবা T1 এর সমান, মানে T1 থেকে বেশি রাখবো না, বা T1 এর সমান না রেখে আসলে তুমি যদি ধরো ওদের এই জিনিসটা থিওরিটিক্যালি এক্সপ্লেন করতে চাও, আইডিয়াটা হচ্ছে যে তুমি T1 থেকে হালকা একটু কম কিছু একটা রাখবা। ধরো এটা হচ্ছে 200 কেলভিন, তাহলে এটাকে রাখবা হচ্ছে ধরো 199.99 কেলভিন, এরকম, যাতে হিট ট্রান্সফারটা শুরু হতে পারে। হয়ে হিট ট্রান্সফার যদি শুরু হয়ে যায়, তখন আমার এটা টেম্পারেচার এই 200 কেলভিনে রিচ করলেও আমার হিট সোর্স কিন্তু স্টিল ওকে হিট দিয়েই যাচ্ছে, এবং সেই যে হিটটা আসতেছে সেটা কিন্তু আইসোথার্মাল প্রসেস। বুঝতে পারছি? মানে আইসোথার্মাল প্রসেসে হ্যাঁ তো যদি টেম্পারেচার, হ্যাঁ বলো। 200 ডিগ্রি, সরি 200 ক্যালভিন রিচ করার আগে যে প্রসেসটা, সেটা কি তখন আইসোকোরিক প্রসেস হচ্ছিল? 200 কেলভিন রিচ করার আগ পর্যন্ত ওই প্রসেসটা আসলে এত হ্যাঁ স্মল একটা সময়ের মধ্যে ঘটছে, ওইটা ওইটা আসলে ওইভাবে ডিফাইন করা যায় না যে এটা আইসোকোরিক বা আইসোবারিক। আইসোবারিকও হতে পারে। এখন হ্যাঁ, এইভাবে যদি চিন্তা করি যে আমার ভলিউম তো চেঞ্জ হয় না, খুব দ্রুত সময় হয়ে গেছে, তাহলে বলা যায় আইসোকোরিক। আবার এখানে প্রেশারের তো খুব একটা চেঞ্জ হচ্ছে না, ওইভাবে বলা যায় আইসোবারিক। মানে এটা জাস্ট খুব অল্প একটা সময়, মানে এটা একটা, মানে বলতে পারে একটা খুবই ইনফিনিটসিমাল টাইমে এই ঘটনাটা ঘটছে। এন্ড এর জন্য এটা আসলে ইমপ্র্যাকটিক্যাল, মানে বাস্তবে তো আসলে আমি ওইভাবে পারবো না। বুঝতে পারছি? সো ধরে নেওয়া হয় যে এটা T1 টেম্পারেচারে ছিল, বাট সবাই ব্র্যাকেটে বলে দেয় যে আসলে একদম T1 সময় সমান না, T1 থেকে হালকা একটু কম, সেটা ইনফিনিটলি স্মল ডিফারেন্সটা। আর তখন হচ্ছে হিটটা ট্রান্সফার শুরু হয়, বাট ওই সময় কি ঘটছে সেটাকে আলাদাভাবে কেউ ডিফাইন করে না। বুঝছেন? কারণ জিনিসটা আসলে থিওরিটিক্যালি বলা যায়, বাট প্র্যাকটিক্যালি আসলে এই জিনিসটা পসিবল। আচ্ছা, আমাদের মিটিং এর টাইম শেষ, সবাই একটু আবার একটু 5 মিনিট পরে জয়েন করো, আমি একটু আসতেছি। ঠিক আছে? ওকে, সো আমরা যেটা দেখলাম যে এখানে হচ্ছে হিট সোর্সে আমরা সিলিন্ডারটাকে ফার্স্টে রাখার পর, যখন রাখবো তখন সিলিন্ডারটা টেম্পারেচার আমরা ধরে নিচ্ছে যে হালকা একটু ডিফার করবে হিট সোর্সের T1 থেকে, একটু কম হবে, তাতে হিটটা এন্টার করা শুরু করবে খুব দ্রুতই। এই হিটটা ঢোকার কারণে টেম্পারেচারটা হচ্ছে
T1 এর এক্সাক্ট সমান হয়ে যাবে। এন্ড দেন হচ্ছে আইসোথার্মাল প্রসেসে আমাদের এই পিস্টনটা এখান থেকে বড় হওয়া শুরু করবে। এন্ড সেটা আমার ইচ্ছা অনুযায়ী আমি এখান থেকে ধরো V2 পর্যন্ত ওকে যেতে দিলাম। এখানে আসার পর এখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হবে না, বাট ভলিউম হচ্ছে V1 থেকে V2 হলো। এই পর্যন্ত আসার পর আমি ওকে ধরে ইনসুলেটেড স্টেজে নিয়ে রাখবো। রাখার সাথে সাথে ইনার্শিয়া বা জড়তার কারণেও আরো কিছুটা লম্বা হবে, যেটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসে হবে। এবং অ্যাডায়াবেটিক প্রসেসে এক্সপ্যান্ডেড হলে টেম্পারেচার ড্রপ করে। তো টেম্পারেচার ড্রপ করতে করতে ঠিক যেই মুহূর্তে হচ্ছে T2 থেকে হালকা একটু বড় টেম্পারেচার আমরা অ্যাচিভ করব, ওই অবস্থায় এটাকে ধরে সাথে সাথে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। আচ্ছা, এখন যেহেতু এটা টেম্পারেচার T2 থেকে হালকা একটু বড়, আর হিট সিঙ্কের টেম্পারেচার হচ্ছে T2 মানে একটু কম, তো দ্যাটস ওয়াই হিট বের হয়ে যাওয়া শুরু করবে। এবং হিট বের হয়ে খুব দ্রুতই, মানে খুব দ্রুত বলতে মানে উইদিন ন্যানো সেকেন্ড, টেম্পারেচারটা হচ্ছে T2 সমান হয়ে যাবে। আর দেন এটা আইসোথার্মাল প্রসেসে হচ্ছে শ্রিঙ্ক করতে থাকবে। শ্রিঙ্ক করতে করতে V4 এ যখন আসলো, আহ, এটা আমার ইচ্ছার উপর কতটুকু, তো সেই অবস্থায় আমি সাথে সাথে এটাকে ধরে আবার ইনসুলেটেড স্টেজে রাখবো। ইনার্শিয়া বা জড়তার কারণে এটা আরো কিছু দূর কম্প্রেস হবে, এবং V1 এ কম্প্রেস হলে তখন দেখা যাবে যে ওর টেম্পারেচার আবার T1 এ রিচ করছে, বা T1 থেকে হালকা একটু কম টেম্পারেচার রিচ করছে। সেই অবস্থায় হচ্ছে ওকে ধরে আবার এখানে নিয়ে আসবো। এইটাকে আমরা বলি হচ্ছে একটা ফুল সাইকেল, একটা ফুল কার্নো সাইকেল। তো এখন আমরা একটু এটা লিখি যে একটা ফুল কার্নো সাইকেলে আসলে কি কি ঘটে, আমরা একটু ফর্মালি লিখি। একটা ফুল কার্নো সাইকেলে ফার্স্ট স্টেপে যেটা হয় যে একটা আইসোথার্মাল এক্সপ্যানশন হয়। প্রথম স্টেপে আইসোথার্মাল এক্সপ্যানশন ঘটে স্টেজ 1 এ, আইসোথার্মাল এক্সপ্যানশন এট হিট সোর্স। আচ্ছা, আইসোথার্মাল এক্সপ্যানশন হওয়ার পর সেখানে ওর V1 থেকে V2 পর্যন্ত গেল, এবং এতে ওর টেম্পারেচার কোনো চেঞ্জ হলো না। এরপর হচ্ছে আমরা ওকে ইনসুলেটেড স্টেজে রাখি। তো সেখানে হচ্ছে ওর একটা অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন ঘটে, বা একটা রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। হ্যাঁ, এক্সামে কার্নোট সাইকেল আসলে কিভাবে লিখবো? এক্সামের কার্নো সাইকেল এক্সপ্লেন করতে দিবে না, জাস্ট ম্যাথ আসে। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন এট ইনসুলেটেড স্টেজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে যেটা ঘটে যে এরপর হচ্ছে হিট সিঙ্কে নিয়ে যাওয়া হয়। সেখানে হচ্ছে আবার হিট সিঙ্কের হিট চলে যেতে থাকে, এবং ও আইসোথার্মালি কম্প্রেস হতে থাকে। আইসোথার্মাল কম্প্রেশন অ্যাট হিট সিঙ্ক। আচ্ছা, কম্প্রেশন হতে হতে দেন আবার একটা পর্যায়ে আমরা হচ্ছে ওকে ইনসুলেটেড স্টেজে নিয়ে আসি। তো সেটা হচ্ছে অ্যাডায়াবেটিক কম্প্রেশন। আচ্ছা, সো এই হচ্ছে একটা কার্নো সাইকেলের 4টা স্টেপ। এন্ড এই জিনিসটা হচ্ছে বারবার ঘটতে থাকে, ঠিক আছে, বারবার আমরা ঘটাই। এখন এখানে অনেকগুলো কোশ্চেন আসতেছে যে এখানে আমরা কতটুকু ওয়ার্ক পাচ্ছি, সেটার একটা ফর্মুলা কিভাবে বের করা যায়, তারপর এখানে এফিসিয়েন্সি কত এই ইঞ্জিনের সেটা বের করা উচিত। আমরা সবার প্রথমে যেটা করব যে এই কার্নো সাইকেলের আমরা একটা গ্রাফ প্রিপেয়ার করব, এই প্রসেসটায় কি কি ঘটতেছে সেটা একটা গ্রাফ প্রিপেয়ার করি। সো ধরো আমরা হচ্ছে একটা পি ভার্সেস ভি গ্রাফ প্রিপেয়ার করি এই পুরা প্রসেসটার জন্য। তো ধরো শুরুতে আমাদের যে সিস্টেমটা আছে বা যে গ্যাস সিলিন্ডারটা আছে, একদম শুরুতে আহ, শুরুতে হচ্ছে ধরো আমাদের গ্যাসের ভলিউম হচ্ছে V1 আর প্রেসার হচ্ছে P1। ওকে, আচ্ছা। তো এবার আহ, প্রথম স্টেপে যেটা হয় আইসোথার্মাল এক্সপ্যানশন হয়। তো প্রথম স্টেপে আমাদের গ্যাসটা হচ্ছে আইসোথার্মালি এক্সপ্যান্ড করবে, মানে এরকম একটা গ্রাফ আমরা দেখতে পাবো। আমরা জানি যে আইসোথার্মালে হচ্ছে পি ভি এটা একটা কনস্ট্যান্ট থাকে। সো এখানে আমাদের ভলিউমটা বাড়বে, প্রেসার হচ্ছে কমবে। তো ধরো সেটা কমে এই অবস্থায় আসলো।
এখানে আসলো, ওর ভলিউম হলো V2 আর প্রেসার হলো হচ্ছে P2। ভলিউম বেড়ে গেছে আর প্রেসার কমে গেছে। আচ্ছা, মানে এই যে এই অবস্থাটা এইখানে যখন আসছে তখন। আচ্ছা, এরপর আমি হুট করে ওকে উঠায় ইনসুলেটেড স্টেজে নিয়ে গেলাম। তো ইনসুলেটেড স্টেজে নেওয়ার আগে এখানে একটু বলে রাখি যে এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আমাদের আইসোথার্মাল কার্ভ। মানে এইগুলাকে আমরা বলি হচ্ছে আইসোথার্মাল কার্ভ বা সমষ্ণ বক্ররেখা, আইসোথার্মাল কার্ভ। তো এই আইসোথার্মাল কার্ভটা কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে T1 টেম্পারেচারের জন্য। এখানে যে আইসোথার্মাল কার্ভটা আমরা ড্র করছি, এটা হচ্ছে T1 তাপমাত্রায়। আচ্ছা, তো এরপরে যেটা ঘটে যে পরের স্টেজে আমরা যখন ইনসুলেটেড স্টেজে নিয়ে যাচ্ছি, এটার ভলিউমটা কিন্তু আরো কিছুটা আমরা বাড়তে দিই। কত পর্যন্ত বাড়তে দিই? যখন হচ্ছে টেম্পারেচারটা ড্রপ করে T2 সমান হয়। তো এখানে যেটা ঘটে যে তখন ওটা অ্যাডায়াবেটিক এক্সপেনশন হয়। আমরা জানি অ্যাডায়াবেটিক কার্ভটা আইসোথার্মাল কার্ভ থেকে একটু বেশি স্টিপ হয়। তো সেটা এখানে বোঝানোর জন্য এইভাবে ড্র করলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেই অ্যাডায়াবেটিক কার্ভ সেকেন্ড স্টেজে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ। ইঞ্জিনটা এইখান থেকে এদিকে আসতেছে। আচ্ছা, এবং যেটা হয় যে ওর ভলিউম আরো বেড়ে গেল, আগের থেকে V2 থেকে V3 হয়ে গেল। এই V3টা হচ্ছে কোন পর্যন্ত হতে দিছি? যখন হচ্ছে ওর টেম্পারেচারটা T2 সমান বা T2 থেকে হালকা একটু বড় অবস্থায় আছে, সেই অবস্থায় ওর এই এক্সপেনশনটা ঘটছে। আচ্ছা, এরপর হিট সিঙ্কে আসার পর সেইখানে যাওয়ার পর কিন্তু আমরা জানি আবার আইসোথার্মাল কম্প্রেশন ঘটে। এই যে এই স্টেজটা এখানে আসার পর এই যে আইসোথার্মাল কম্প্রেশনটা ঘটে V3 থেকে আস্তে আস্তে এটা নামা শুরু করে V4 পর্যন্ত। তো সেইটাকে আমরা গ্রাফে এভাবে দেখাতে পারি। সেটাকে হচ্ছে আমরা গ্রাফে এভাবে দেখাই যে এরকম। ঠিক আছে, ওইটা একটা আইসোথার্মাল কার্ভ, এরকম একটা আইসোথার্মাল কার্ভ যে ভলিউম কমলে পি বাড়ে। সেখানে যে ভলিউম এদিকে কমতেছে, এটার ডিরেকশনটা হচ্ছে এদিকে, ডিরেকশনটা হচ্ছে এদিকে, যে ভলিউম হচ্ছে কমতেছে। তো কমতেছে ধরো, কমতে কমতে এই V4 পর্যন্ত যখন আসছে ওই অবস্থায় আমি আহ, ওই ওই পর্যন্ত যেতে দিছি। সো ভলিউম এখানে এই যে V3 থেকে আস্তে আস্তে কমছে V4। আর তখন কিন্তু প্রেশারটা P3 থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, মানে বেড়ে গেছে। প্রেশার হয়েছে P4। আচ্ছা, হওয়ার পর দেন হচ্ছে আমি আহ, এই যে তোমার আহ, ওকে হচ্ছে আবার ইনসুলেটেড স্টেজে আনছি। ইনসুলেটেড স্টেজে ও ইনার্শিয়ার কারণে আরো কিছুটা কম্প্রেসড হবে, এবং আমরা বলছি যে সেই কম্প্রেশনটা হবে V4 থেকে V1 পর্যন্ত আহ, হতে দিব। কারণ তখন আবার টেম্পারেচারটা T1 এ উঠে যাবে। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে যেহেতু টেম্পারেচার বাড়ে, সো তখন এখানে হচ্ছে V4 থেকে আবার V1 পর্যন্ত যাবে। আচ্ছা, এখানে দেখো উপরের যে আইসোথার্মাল কার্ভটা আছে, মানে এই পুরো লাইনে টেম্পারেচার কিন্তু সেম T1। এই V1 P1 থেকে যে V2 P2 তে গেছে, পুরো জায়গায় একটা টেম্পারেচার, সেটা হচ্ছে T1। আর এই V3 P3 থেকে যে V4 P4 এ গেছে, এটাও আইসোথার্মাল, বাট এইটা কোন টেম্পারেচারে ঘটছে? সেটা হচ্ছে হিট সিঙ্কের যে টেম্পারেচারটা ছিল T2, এটা ঘটছে হচ্ছে T2। আচ্ছা, এখন আমাকে বলো তো এই যে T1 থেকে T2 ট্রানজিশনটা কোন স্টেজে ঘটছে বা কোন লাইনে ঘটছে এখানে? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লাইন, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লাইন। হ্যাঁ বলো। ইনসুলেটরে। হ্যাঁ, ইনসুলেটরে এই যে V2 P2 থেকে যখন V3 P3 হয়েছে, এই লাইনে কিন্তু আমাদের সেই T1 থেকে T2 তে টেম্পারেচারটা যে ড্রপ করছে সেটা কিন্তু এখানে করছে। আর এই 4 নাম্বার লাইনে V4 P4 থেকে যে V1 P1 এ যাচ্ছে, সেইখানে কিন্তু আমার এই টেম্পারেচারটা আবার এই T2 থেকে T1 এ আবার রেস করছে। তো এইটা হচ্ছে আমাদের সেই এটাকে বলা হয় কার্নো সাইকেল। এটা কি কার্নো সাইকেল বলে? সেই কার্নো সাইকেলের পি পি ভার্সেস ভি ডায়াগ্রাম। সবাই কি বুঝতে পারছো বলতো? এই পর্যন্ত সবার ক্লিয়ার? এটা তো প্র্যাকটিক্যালি ইম্পসিবল না? হ্যাঁ, বাট কাছাকাছি হয়তো, কাছাকাছি বিল্ড করা যায়। সবাই কি বুঝছি এটা?
জি ভাই। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে দেখলাম, আমরা একটা কাজ করি, এই গ্রাফটা এবং এটার করেসপন্ডিং যে আমাদের সিলিন্ডারের আপ ডাউন, সেটা একটা অ্যানিমেশন আছে, আমি একটু সেটা দেখাই তোমাদের। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে বাম পাশে একটা সিলিন্ডার আছে, এবং ওইটার করেসপন্ডিং গ্রাফটা তোমরা হচ্ছে এই যে ডান পাশে দেখতেছো। দেখো যে এখানে এই প্রথম স্টেজে হচ্ছে এক্সপ্যান্ড হয় আইসোথার্মাল, দেন আরো কিছুটা এক্সপ্যান্ড হয়, আবার কম্প্রেসড হয়। সো আমি একটু যদি পজ করে দেখাই এটা, দেখো যেমন এইখানে এখানে হচ্ছে আইসোথার্মালি কম্প্রেস হচ্ছে নিচের দিকে। সো আইসোথার্মালি যদি কম্প্রেসড হয় তখন কিন্তু আসলে একটা নেগেটিভ ওয়ার্ক পাওয়া যায়। ঠিক আছে, আমি যদি ওয়ার্কের ব্যাপারটা একটু সাথে দেখাই, একটু দেখো। তো একদম শুরুতে যেটা ঘটে যে আইসোথার্মাল এক্সপ্যানশন, একদম শুরুতে ঘটতেছে হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, এন্ড তখন তুমি ওয়ার্ক পাচ্ছ, কারণ হিট দিচ্ছ, সিলিন্ডার এক্সপ্যান্ড করতেছে, এক্সপ্যানশন মানে হচ্ছে ওয়ার্ক হওয়া। সো আমি একটা ওয়ার্ক পাচ্ছি এখান থেকে। আচ্ছা, এরপর যেটা ঘটে, এই এক্সপ্যান্ড হতে হতে এই যে এটা কি কোথায় কোন লাইন বরাবর ঘটছে দেখো, হাই টেম্পারেচার লাইন। এই যে পুরো আইসোথার্মাল কার্ভটা লেখা আছে যে এটা হচ্ছে হাই টেম্পারেচার লাইন। এরপর যেটা ঘটে যে ওকে যখন ইনসুলেটেড স্টেজে রাখা হয় তখন ওর এই যে হাই থেকে লো টেম্পারেচার লাইনের ট্রানজিশনটা হয়, তখনও তুমি ওয়ার্ক পাচ্ছ, এবং সেটা হচ্ছে একটা অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন। মানে এখানে এক্সপ্যানশন হয়েছে, ওয়ার্ক হয়েছে, এবং টেম্পারেচার কমে গেছে ইনসুলেটেড স্টেজে। ওইখান থেকে টেম্পারেচারটা একটা পর্যায়ে কমার পর তুমি হচ্ছে ওকে এবার সিঙ্কে নিয়ে আসছো, এখন এটা কুল হচ্ছে, কুলিং হচ্ছে, এবং তখন কিন্তু নেগেটিভ ওয়ার্ক হচ্ছে। সো তুমি আসলে ওয়ার্ক পাচ্ছ না, উল্টা তোমার ওয়ার্ক করা লাগতেছে। এবং সেখানে হচ্ছে কুলিং হচ্ছে, আইসোথার্মাল কম্প্রেশন ঘটতেছে, কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। সো এটা একটা আইসোথার্মাল কার্ভ। এখান থেকে দেখো এই যে এই পর্যন্ত আসলো, এবং এরপর আমি ওকে ইনসুলেটেড স্টেজে নিয়ে রাখবো, তখন হচ্ছে ইনার্শিয়ার কারণে আরো কিছুটা এটা কম্প্রেস হবে। দেখো কুলিংটা নাই, এখন হচ্ছে অ্যাডায়াবেটিক কম্প্রেশন লেখা, স্টিল নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, এবং হতে হতে এটা কিন্তু আবার আগের পর্যায়ে টেম্পারেচারটা রিচ করবে এবং আগের ভলিউমে রিচ করবে। আচ্ছা, তো এখানে একটা কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে যে এই পুরো ব্যাপারটাই পজিটিভ ওয়ার্কও হচ্ছে, নেগেটিভ ওয়ার্কও হচ্ছে, তাহলে মনে হয় আলটিমেটলি সব কাটাকাটি যাচ্ছে, আমরা আলটিমেটলি কোনো কাজ পাচ্ছি না। তো ব্যাপারটা আসলে এরকম না। এখানে দেখা যায় যে পজিটিভ ওয়ার্কের অ্যামাউন্টটা বেশি নেগেটিভ ওয়ার্ক থেকে, এর জন্য এটা একটা খুবই এফিসিয়েন্ট ইঞ্জিন। তো আমরা সেটাই এখন হচ্ছে এখানে ইয়া করবো, ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করবো। আচ্ছা, সবাই কি বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে যা যা সোফার দেখালাম এটাতে? ঠিক আছে। সো আমরা এখন যেটা করব যে এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করি, যে এই যে পুরা কার্নো সাইকেলটা, তাতে মানে ওয়ার্ক কতটুকু হলো, সেই ওয়ার্কটা কিভাবে বের করা যায়। আচ্ছা, সো কার্নো সাইকেলে ওয়ার্ক, ওয়ার্ক পার কার্নো সাইকেল, ওয়ার্ক পার কার্নো সাইকেল সেটা কত। তো এখানে আসলে চারটা স্টেপ থাকে। তো চারটা স্টেপে টোটাল যত ওয়ার্ক সেগুলোকে আমরা যোগ করলে হচ্ছে টোটাল ওয়ার্কটা পাবো। ডাব্লিউ সমান W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। প্রথম স্টেপে ওয়ার্ক, দ্বিতীয় স্টেপে ওয়ার্ক, তৃতীয় স্টেপে ওয়ার্ক, চতুর্থ স্টেপে, মানে এভাবে একটু মনে রাখবা এটা, যে একটা কার্নো ইঞ্জিনে 3টা স্টেজ থাকে আর 4টা স্টেপ থাকে। 4টা স্টেপে 4 ধরনের প্রসেসে কাজ হয়, 4 ধরনের প্রসেসে ওয়ার্ক হয়। তো আমরা এখানে দেখি যে সেই ওয়ার্কটা আসলে কত। তো এখন প্রথম যে স্টেপ, প্রথম স্টেপে যে W1, এই যে এখান থেকে এখানে আসা, প্রথম স্টেপে ওয়ার্কটা হচ্ছে আইসোথার্মাল ওয়ার্ক। আমরা পড়ে আসছিলাম আইসোথার্মাল প্রসেসে ওয়ার্কের ফর্মুলা হচ্ছে nRT ln V2/V1, তোমাদের হয়তো মনে আছে। তো সেটা যদি এখানে লিখি, n আমরা ধরে নিচ্ছি যে আমাদের গ্যাস সিলিন্ডারে n মোল গ্যাস আছে, nR T1 টেম্পারেচার হচ্ছে T1, আর হচ্ছে লন V2/V1। V2 কেন? কারণ ফাইনাল ভলিউম হচ্ছে V2, ইনিশিয়াল ভলিউম হচ্ছে V1।
T1 কেন? কারণ এটা T1 টেম্পারেচারে ঘটছে। N কেন? আমি ধরে নিচ্ছি যে এখানে N মোল গ্যাস আছে। সো ফার্স্ট স্টেপের ওয়ার্কটা দেখলাম। আচ্ছা, এবার আমাকে বলো সেকেন্ড স্টেপের ওয়ার্কটা কোন প্রসেসে ঘটছে? W2 সেটা কোন প্রসেসে ঘটছে? অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, অ্যাডিয়াবেটিকের ওয়ার্কের ফর্মুলা মনে আছে তোমাদের? অ্যাডিয়াবেটিকের ফর্মুলা কি ছিল? nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। আমরা এটা ডিরাইভ করছিলাম যে অ্যাডিয়াবেটিকের ফর্মুলা ছিল nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, তাই না? nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। T2 মাইনাস T1 কেন? কারণ এই 2 নাম্বার স্টেপে ফাইনাল টেম্পারেচার হয়েছে T2, ইনিশিয়াল টেম্পারেচার ছিল T1। আচ্ছা, এবার W3 তে আসি। W3 W3 হচ্ছে আবার একটা আইসোথার্মাল ওয়ার্ক, বাট এটা কম্প্রেশন হয়েছে। আমরা দেখবো যে এই দুইটা কোয়ান্টিটি কিন্তু পজিটিভ, এটাও পজিটিভ আসছে, এটাও পজিটিভ আসছে। আমরা এখন W3 বের করব, দেখবো যে W3 আসলে নেগেটিভ আসে। কেন? কারণ আমাদের ফর্মুলা হচ্ছে আইসোথার্মাল ওয়ার্কে nRT ln V2 বাই V1। তো nr, এবার টি বসবে হচ্ছে T2, আমরা যেহেতু এই লাইনে আছি। সো nRT2 ln লনের ভিতরে কি বসবে বলতো দেখি। এই স্টেপের ক্ষেত্রে সরি V4 বাই V4 বাই V3, তাই না? V4 বাই V3, ফাইনাল ভলিউম হচ্ছে V4, ইনিশিয়াল হচ্ছে V3। সো V4 বাই V3, এই কোয়ান্টিটিটা একটা নেগেটিভ কোয়ান্টিটি বিকজ V4 হচ্ছে V3 থেকে ছোট। সো V4 বাই V3 লেস দ্যান 1, তো লন লেস দ্যান 1 হচ্ছে নেগেটিভ। তো এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, বুঝছেন? বিয়োগ হচ্ছে, যেটা আমরা আগে দেখছিলাম। এবং এরপর W4 এ কি ঘটছে? W4 এ হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক প্রসেসে এটা কম্প্রেস হয়েছে। সো আমরা জানি আবারও অ্যাডিয়াবেটিকের ফর্মুলা ছিল nr ডিভাইড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখানে ফাইনাল টেম্পারেচারটা কে দেখো, T1, আর ইনিশিয়াল টেম্পারেচারটা কে T2। সো এখানে কিন্তু আমরা বিয়োগ করব T1 থেকে T2, T1 মাইনাস T2। তো T1 যেহেতু T2 থেকে বড়, T1 যেহেতু T2 থেকে বড়, দ্যাটস ওয়াই T1 যেহেতু T2 থেকে বড়, এই কোয়ান্টিটিটা হচ্ছে পজিটিভ। কিন্তু গামা হচ্ছে 1 থেকে বড়, তো 1 মাইনাস গামা হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভ ইন্টু পজিটিভ, এটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। তো এটা কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি। আর উপরেরটা একইভাবে হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, যে T2 মাইনাস T1 হচ্ছে নেগেটিভ, বাট 1 মাইনাস গামাও নেগেটিভ। সো মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এই 2 নাম্বার স্টেপে হওয়া অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের ওয়ার্ক আর 4 নাম্বার স্টেপে হওয়া অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের ওয়ার্ক ইকুয়াল বাট অপোজিট, একটা প্লাস আর একটা মাইনাস। সো এখানে কিন্তু এই দুইটা কাটাকাটি যায় এবং ফাইনালি এখানে পড়ে থাকে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পড়ে থাকে nRT1 ln V2 বাই V1 প্লাস nRT2 ln V4 বাই V3। ওকে, সো এন্ড আমরা যেহেতু জানি যে এটা নেগেটিভ কোয়ান্টিটি, অনেকে আবার এই প্লাসটাকে মাইনাসে কনভার্ট করে এটাকে V3 বাই V4 লেখে। এটা ইটস আপ টু ইউ, বাট এইটা হচ্ছে আমাদের একটা কার্নো সাইকেলে ওয়ার্কের অ্যামাউন্ট। বুঝতে পারলা সবাই? দাইয়ান, তারপর প্রীতম, তোমরা কি বুঝছো? সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কিন্তু ওভারঅল একটা পজিটিভ ওয়ার্ক পাবো। এই ওয়ার্কটার আরেকটা সিগনিফিকেন্স আছে, আমরা এখান থেকে যেটা বের করছি এই কোয়ান্টিটিটা, এটার আরেকটা সিগনিফিকেন্স আছে। সেটা কি দেখো, সেটা হচ্ছে যে আমি যদি গ্রাফ থেকে এই ওয়ার্কটা বের করতে চাই, বলতো থার্মোডাইনামিক প্রসেসে ওয়ার্ক গ্রাফ থেকে কিভাবে বের করে? আমরা আগে বলছিলাম এটা, থার্মোডাইনামিক প্রসেসে ওয়ার্ক কিভাবে বের করে গ্রাফ থেকে? এরিয়াটা, হ্যাঁ, পি ভার্সেস ভি গ্রাফের এরিয়া থেকে, পি ভার্সেস ভি গ্রাফে নিচে যে এরিয়াটা থাকে সেটা।
তো আমরা যদি সেভাবে চিন্তা করি তাহলে প্রথম স্টেজে ওয়ার্ক হয়েছে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যে জায়গাটা আছে, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যে জায়গাটা আছে সেইটার নিচে যে এরিয়াটা সেটা এতটুকু। এটা হচ্ছে আমার স্টেপ 1 এ হওয়া কাজ। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 1 এ হওয়া কাজ। আচ্ছা, তারপর সেকেন্ড স্টেপে কতটুকু কাজ হলো সেটা হচ্ছে এই এই যে কার্ভটা দেখতে পাচ্ছ 2 নাম্বার, ওর নিচে যতটুকু এরিয়া আছে সেটা। তো এই হচ্ছে W1 প্লাস W2। আচ্ছা, W3 এর কাজটা কতটুকু? W3 এর কাজটা হচ্ছে এই 3 নাম্বার লাইন এখানে যেটা ছিল এখন ঢেকে গেছে, তার নিচের এরিয়াটা হচ্ছে W3। কিন্তু একটা জিনিস দেখো, W3 কিন্তু নেগেটিভ। তার মানে হচ্ছে যে সে আসলে টোটাল কাজ থেকে বিয়োগ হচ্ছে। বিয়োগ যদি হয় তাহলে আমরা এই সাদা কালারটা মুছে দিব, তার তার নিচে যতটুকু এরিয়া আটকা পড়ছে সেটা মুছে দিব। সো সেটা মুছে দিলে, এখানে যদি মুছে দিই, দেখো আমাদের 3 নাম্বার লাইনটার নিচের জায়গাটা মুছে দিচ্ছি। 3 নাম্বারের নিচে যতটুকু এরিয়া আটকা পড়ছিল শুধু ততটুকু হচ্ছে মুছে দিচ্ছি। ঠিক আছে, আর লাস্টলি এই যে W4 সেটা হচ্ছে 4 নাম্বার লাইনের নিচে যতটুকু এরিয়া, তো সেটাও কিন্তু বিয়োগ হচ্ছে, তার মানে তাকেও মুছে দিব টোটালটা থেকে। তাহলে ফাইনালি আমাদের কতটুক এরিয়া রয়ে গেল 4 নাম্বার নিচের টুক লাইনটা মুছে দেওয়ার পর, দেখো তো কতটুক রয়ে গেল। সেটা হচ্ছে এই সাইকেলটার মধ্যে যতটুক এরিয়া আছে সেটাই হচ্ছে আমার ওয়ার্কের অ্যামাউন্ট। সো আমি ওই আমার কিন্তু একটা চয়েস থাকে, V2 কত নিব, V4 কত নিব, তার উপর বেস করে আমি কিন্তু আলাদা আলাদা এরিয়া আনতে পারি, মানে আমার যতটুকু ওয়ার্ক দরকার ওই অনুযায়ী। সো আমরা তাহলে এটা মনে রাখবো যে এই আমাদের যে সাইকেলটা আছে সেই সাইকেলের মধ্যবর্তী যে এরিয়াটা, যেটাকে যদি একটু এখানে দেখাই, এই যে সাইকেলটা আমরা ড্র করছি সেই সাইকেলের মধ্যবর্তী যে এরিয়া, সেই এরিয়াটাই কিন্তু আসলে কার্নো সাইকেলে হওয়া একটা কার্নো সাইকেলে হওয়া অ্যামাউন্ট অফ ওয়ার্ক। সো এই এরিয়াটাই হচ্ছে আমাদের। সাইকেল বলছি কেন, কারণ এটা যেখান থেকে শুরু হয়েছে আবার সেখানেই পৌঁছেছে। একটা থার্মোডাইনামিক প্রসেসের গ্রাফ যদি এমন হয় যেখান থেকে শুরু সেখানেই আবার শেষ, তখন আমরা ওইটাকে হচ্ছে সাইকেল। ওকে, সো এই এরিয়াটা মানে ধরো একটা এরকম একটা কুইজ কোশ্চেন যে কেউ একজন তোমাকে জিজ্ঞেস করলো এই এরিয়াটা কত, তো সেটা কিন্তু আসলে এই যে এই কোয়ান্টিটিটা nRT1 ln V2/V1 প্লাস nRT2 ln V4/V3। ওকে, তার কোনো কোশ্চেন থাকলে বলো। সো আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে এই কার্নো সাইকেলের এফিসিয়েন্সি কিভাবে বের করে, সেটার জন্য আরো কিছু জিনিস আমাদের পড়তে হবে। আর হচ্ছে আমরা রেফ্রিজারেটর সেটার ওয়ার্ক ফ্লো সেটা দেখাবো। তো এখান থেকে একটু আমি বলে রাখি একটা জিনিস, যে কার্নো সাইকেলের একটা হাই লেভেল ব্লক ডায়াগ্রাম যদি দেখাই, মানে যেটা অত ডিটেলসে কিছু বলে না, বাট মোটামুটি বোঝা যায় যে এখানে কি হচ্ছে। সো যেটা হয় যে একটা হিট সোর্স থাকে, এবং তার একটা টেম্পারেচার থাকে T1, একটা হাই টেম্পারেচার হিট সোর্স থাকে, আর একটা লো টেম্পারেচার হিট সিঙ্ক থাকে। হিট সোর্স থেকে হিট ইঞ্জিনে ঢুকে, এটা হচ্ছে আমার ইঞ্জিন, তো হিট সোর্স থেকে হচ্ছে হিট ইঞ্জিনে ঢুকে আমরা ধরলাম Q1 পরিমাণ হিট ঢুকে। তো সেই হিটের কিছু অংশ কিন্তু আমরা ওয়ার্ক আকারে পাই, তাই না? এই যে ওয়ার্কটা আমরা পাইছি বা এইখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছ সেই ওয়ার্কটা, এই ওয়ার্কটা হচ্ছে আমরা পাই, মানে আমরা অ্যাভেল করতে পারি, এটা ইউজ করে আমি কিছু একটা চালাইতে পারবো, ধরো একটা ডিভাইস ইউজ করতে পারবো, বা ধরো কোনো একটা মেকানিজম রান করতে পারবো এই ওয়ার্কটা দিয়ে। তো এখান থেকে হচ্ছে এই ইঞ্জিন আমাকে একটা ওয়ার্ক গিফট করে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক গিফট করে, আর বাকি যে মানে যতটুকুকে ওয়ার্কে কনভার্ট করা গেল না
সেই হিটটাকে হচ্ছে সে হিট সিঙ্কে ছেড়ে দেয়। আমরা কিন্তু এখানে সেটাই দেখছি। এখানে যদি সেটা দেখাই যে এই যে প্রথম লাইনে আমার ও হচ্ছে হিট সোর্স থেকে হিট নিছে, Q1 পরিমাণ হিট নিছে। দ্বিতীয় স্টেপে সে কোনো হিট নিতেও পারে নাই, ছাড়তেও পারে নাই। আর এই 3 নাম্বার স্টেপে সে কিন্তু হিট ছেড়ে দিছে, সে কিন্তু হিট ছেড়ে দিছে। আমি অ্যারো ইন দিয়ে বোঝাচ্ছি হিট ঢুকতেছে, আর এই ভিতর থেকে একটা বাইরে অ্যারো দিয়ে বোঝাচ্ছি হিট বের হয়ে যাচ্ছে। 4 নাম্বার স্টেপেও কোনো হিট ঢুকে নাই, বের হয়নি। বাট এই ওভারঅল প্রসেসটায় একটা ওয়ার্ক ঘটছে, মানে ওয়ার্ক ডান হয়েছে। এবং সেই ওয়ার্ক ডানটা, আচ্ছা এখানে Q3 হবে না, এটা হবে Q2। সেই ওয়ার্ক ডানটা মানে এখানে তো আমি একটা ওয়ার্ক ডান বের করলাম যে ডাব্লিউ সমান, একবার বললাম এটা হচ্ছে এই এরিয়াটা, আরেকবার বললাম ডাব্লিউ সমান হচ্ছে এই এক্সপ্রেশনটা। আরেকভাবে হচ্ছে ওয়ার্কটা বলা যায়। তোমাদের কারো মাথায় কি আসে যে এই ওয়ার্কটা আরেকভাবে বের করা যাবে? যে ও হিট সোর্স থেকে Q1 পরিমাণ হিট নিল, কিছু ওয়ার্ককে কনভার্ট করলো, বাকিটুক যতটুকু পারলো না সেটাকে কিউ টু হিটটা সে হিট সিঙ্কে ছেড়ে দিল। এখন এই ওয়ার্কটা তাহলে কার সমান লেখা যায় এই ছবিটা থেকে? Q1 মাইনাস Q2। হ্যাঁ, Q1 - Q2। তো এই এক্সপ্রেশনটাই কিন্তু Q1 - Q2 এর সমান। মানে যেটা হয়, যতটুকু হিট ঢুকলো সেই Q1টা সমান হচ্ছে যতটুকু ওয়ার্ক ওখান থেকে পাওয়া যাচ্ছে প্লাস যতটুকু হিট সে ছেড়ে দিচ্ছে। তো এইখান থেকে কিন্তু এফিসিয়েন্সিটা পাওয়া যায়। আমি ওইটা একটু দেখাই। এফিসিয়েন্সির দুইটা এক্সপ্রেশন আছে, একটা এখানে দেখাই যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত এই ইঞ্জিনের। তো আমাকে বলতো যে এই ইঞ্জিনে ইনপুটটাকে, মানে এখানে আমার ইনভেস্টমেন্টটা কি, আমি ইনপুট হিসেবে এই ইঞ্জিনকে কি দিছি বলতো? Q1। Q1, রাইট। আমরা জানি এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে আউটপুট বাই ইনপুট। আমি কতটুকু ইনপুট দিলাম ভার্সেস কতটুকু আউটপুট পাইলাম, সেটার পার্সেন্টেজ। তো এখানে আমার ইনপুটটা হচ্ছে যে আমি কতটুকু হিট এই ইঞ্জিনকে সাপ্লাই দিচ্ছি বাইরে থেকে, সেটা। আর এই ইঞ্জিনের আউটপুটটাকে, মানে ওর থেকে আমার গেইনটা কি? ওয়ার্ক আর Q2। না, Q2 কিন্তু আমার গেইন না। Q2 কিন্তু আসলে হারাই গেছে, ওটা হিট সিঙ্কে চলে গেছে, আমি কিন্তু এটা পাইনি। তো আমার গেইনটা হচ্ছে জাস্ট ওয়ার্কটা। ঠিক আছে, জাস্ট ডাব্লিউ দিয়ে লিখলাম। তো এইটাই কিন্তু এফিসিয়েন্সির ফর্মুলা। এখন এখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু এই লাইনে দেখলাম যে ওয়ার্ক সমান হচ্ছে Q1 - Q2। তাহলে এই ডাব্লিউ সমান লেখা যায় Q1 - Q2 ডিভাইডেড বাই হচ্ছে Q1, ভাগ দিয়ে দিলে পাওয়া যাবে 1 - Q2/Q1। তো এইটা হচ্ছে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সির একটা ফর্মুলা। ঠিক আছে, এটাও W/Q1 ও বলা যায়, আবার 1 - Q2/Q1 ও বলা যায়। আমরা নেক্সট দিন প্রুফ করে দেখাবো যে এটাকে এই টেম্পারেচারের সাথে রিলেট করা যায়, হিট সোর্স আর সিঙ্কের টেম্পারেচার দিয়ে, যেটা হচ্ছে 1 - T2/T1 লেখা যায়। কিভাবে লেখা যায় সেটাই আমরা নেক্সট ক্লাসে প্রুফ করব। আচ্ছা, সবাই কি যা যা দেখালাম এটা বুঝতে পারছো? বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই কার্নো ইঞ্জিন এক্সপ্লেন করতে পারে না বা কিভাবে কাজ করে বোঝে না। জাস্ট ওই এফিসিয়েন্সির ম্যাথ যেহেতু আসে ওইখান থেকে ওই ফর্মুলাটা মুখস্থ রাখে, কিন্তু ভিতর থেকে কোশ্চেন করলে তখন আর পারে না। ধরো ওয়ার্ক কত বা ইটসেট্রা অন্যান্য জিনিস, কোন স্টেপে কি করতেছে। সবাই কি বুঝছো? একটু চ্যাটে লেখো তো। আচ্ছা, আমরা লাস্ট একটা জিনিস দেখাই শেষ করি। এটা যে এই যে কার্নো প্রসেসটা দেখলাম, এখানে এন্ট্রপি চেঞ্জ হয়েছে কত, সেটা সেটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন হতে পারে। যে এখানে হিট দিছে Q1, হিট আবার চলে গেছে Q2, কিছু কাজ পাওয়া গেছে মাঝখানে, এর জন্য এটা একটা হিট ইঞ্জিন। তার এফিসিয়েন্সি বের করছি, তার টোটাল ওয়ার্ক কত সেটা বের করছি। বাট একটা কোশ্চেন রয়ে গেল যে এখানে এন্ট্রপি চেঞ্জ হয়েছে কত ওভারঅল। তো সেটা আমরা একটু দেখাই যে এখানে এন্ট্রপির চেঞ্জটা কত, কার্নো সাইকেলে কতটুকু এন্ট্রপি পরিবর্তিত হয় ওভারঅল। আচ্ছা, প্রথম স্টেপ হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন। তো আইসোথার্মাল এক্সপ্যানশনে আমি তোমাদেরকে পড়াইছিলাম, মানে এখানে আসলে আমরা এন্ট্রপি চেঞ্জটা যেভাবে বের করবো সেটা আগে একটু বলি।
যে টোটাল এন্ট্রপির চেঞ্জটা বের করব, ফার্স্ট স্টেপে কতটুকু এন্ট্রপির চেঞ্জ, সেকেন্ড স্টেপে কতটুকু এন্ট্রপি চেঞ্জ, থার্ড স্টেপে কতটুকু চেঞ্জ, আর ফোর্থ স্টেপে কতটুকু চেঞ্জ। ওকে, তো ফার্স্ট স্টেপে চেঞ্জ হচ্ছে, ফার্স্ট স্টেপটা ছিল আইসোথার্মাল এক্সপ্যানশন। আমরা জানি আইসোথার্মাল প্রসেসে এন্ট্রপির চেঞ্জের ফর্মুলা ছিল, আইসোথার্মালে যখন আমরা পড়ছিলাম, সেটা ছিল হচ্ছে এন আর লন ভি টু বাই ভি ওয়ান, জাস্ট টিটা থাকে, যেহেতু ডিএস সমান হচ্ছে ডিকিউ বাই টি, আইসোথার্মালের টি কনস্ট্যান্ট, সো ডেল এস সমান হচ্ছে ডেল কিউ বাই টি, দ্যাট ইজ এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান ডিভাইডেড বাই টি, হুইচ ইজ এন আর লন ভি টু বাই ভি ওয়ান। সো ডেল এস ওয়ান এটা হচ্ছে এন আর লন ভি টু বাই ভি ওয়ান। ফার্স্ট স্টেপে লাস্ট ভলিউম হচ্ছে ভি টু, ফার্স্ট ভলিউম হচ্ছে ভি ওয়ান। আচ্ছা, ডেল এস টু কত? আচ্ছা তোমরা বলো তো ডেল এস টু কত এই স্টেপটায়? জিরো না? জিরো, বিকজ এটা কিন্তু একটা অ্যাডায়াবেটিক প্রসেস। আচ্ছা, ডেল এস থ্রি কত? সেটা হচ্ছে এন আর লন ভি ফোর বাই ভি থ্রি, ভি ফোর বাই হচ্ছে ভি থ্রি, ফাইনাল ভলিউম ভি ফোর, ইনিশিয়াল ভলিউম ভি থ্রি। আর 4 নাম্বার স্টেপে এন্ট্রপি চেঞ্জ কত? সেটাও জিরো, বিকজ ওইটা একটা অ্যাডায়াবেটিক প্রসেস। তো এখান থেকে আমরা পাচ্ছি এন আর লন ভি টু বাই ভি ওয়ান, এন আরটা কমন নেই, প্লাস হচ্ছে লন ভি ফোর বাই ভি থ্রি। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং কাজ করা হয় এই কার্নো ইঞ্জিনে, এটা ম্যান্ডেটরি না, বাট একটা ইন্টারেস্টিং প্রপোজাল হচ্ছে এখানে, যে আচ্ছা এখানে ফার্স্ট অফ অল দেখো যে যদি এই দুইটাকে মার্জ করা যায়, আমরা চাইলে মার্জ করতে পারি, যেহেতু দুইটা যোগ আকারে আছে, সো লন আমরা এটাকে ভি টু বাই ভি ওয়ান ইন্টু হচ্ছে ভি ফোর বাই ভি থ্রি লিখতে পারি। দুইটা লন যদি যোগ আকার থাকে, ভিতরেরটাকে হচ্ছে গুণ করে লেখা যায়। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, মানে যেটা করা হয়, আমরা চাইলে করতে পারি জাস্ট একটা বেটার আউটকামের জন্য, সেটা হচ্ছে আমি যদি এই ভি টু বাই ভি ওয়ান, ভি টু বাই ভি ওয়ান হচ্ছে কি, যে প্রথম থেকে ভলিউম মানে ভি ওয়ান থেকে ভি টু ভলিউমটা কত টাইমস, মানে কত টাইমস বেড়ে গেছে। আর ভি ফোর বাই ভি থ্রিটা কি, ভি ফোর হচ্ছে, ভি ফোর কিন্তু ভি থ্রি থেকে ছোট, তো খেয়াল করে দেখো ভি ফোর এটা কিন্তু ভি থ্রি থেকে ছোট, সে কিন্তু বামে আছে, তো এটা কিন্তু কম্প্রেশন। তো কার্নো ইঞ্জিনে যদি এটা এনশিওর করতে পারি, আমি তো বলছিলাম যে ভি টু আর ভি ফোর কিন্তু আমার উপর, আমার চয়েস, তো আমি যদি এটা এনশিওর করতে পারি যে এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে কি এক্সপ্যানশন রেশিও প্রথম স্টেপে, আর এইটা কি থার্ড স্টেপে বা আইসোথার্মাল কম্প্রেশনের সময় কম্প্রেশন রেশিও। তো আমি যদি এটা এনশিওর করতে পারি যে এক্সপ্যানশন রেশিও আর কম্প্রেশন রেশিও হচ্ছে সেম, মানে ভি টু বাই ভি ওয়ান যদি ধরো 2 গুণ হয়, তাহলে ভি ফোর বাই ভি থ্রি হচ্ছে হাফ, মানে ফার্স্ট স্টেপে আইসোথার্মাল এক্সপ্যানশনে যদি গ্যাসটা ডাবল হয়, আর থার্ড স্টেপে আইসোথার্মাল কম্প্রেশনের সময় যদি গ্যাসটা হাফ হয়, এটা যদি হয় তখন কিন্তু এই দুইটা কাটাকাটি যাবে, রাইট? তখন এই দুইটা হচ্ছে কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে মানে একটা টু আর একটা হাফ, বা একটা থ্রি আর একটা ওয়ান থার্ড এরকম, তো তখন কিন্তু ভিতরে ওয়ান আসবে, তো ওয়ান আসলে তখন কিন্তু পুরো কোয়ান্টিটিটা জিরো। তো একটা কার্নো ইঞ্জিনে, অ্যাকচুয়ালি কার্নো ইঞ্জিন এভাবেই করা হয় সব সময়, মানে এইটাই হচ্ছে কার্নো ইঞ্জিনের বেস্ট ফর্ম, যে একটা কার্নো ইঞ্জিনে আইসোথার্মাল এক্সপ্যান্ড, আচ্ছা ঠিক আছে আমরা একটু কন্টিনিউ করি, আমি খেয়াল করি নাই মিটিং এর টাইম শেষ হয়ে গেছিল। সো কার্নো ইঞ্জিনে যেটা এনশিওর করা হয় যে আহ, আমাদের ফার্স্ট স্টেপের আইসোথার্মাল এক্সপ্যানশনের যে রেশিওটা, যত গুণ এক্সপ্যান্ড হতে দেই, সেই একই রেশিওটা যদি কম্প্রেশনের ক্ষেত্রে এনশিওর করা যায় থার্ড স্টেপে আইসোথার্মাল কম্প্রেশনে, তখন কিন্তু আমাদের এই ওভারঅল প্রসেসে এন্ট্রপিক চেঞ্জ হয় জিরো। ঠিক আছে, সো এই হচ্ছে আইডিয়া। এন্ড তোমাদের যদি এমসিকিউতে আসে কারণ ইঞ্জিনে এন্ট্রপিক চেঞ্জ কত, বলবা জিরো। ওকে,
আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা তাহলে আহ, হ্যাঁ, সবসময় জিরো হবে চেঞ্জ। মানে আমরা প্রথমে যখন কার্নো ইঞ্জিনটা ডেসক্রাইব করলাম তখন কিন্তু আমি এই রেশিওটা বলিনি, কারণ ওইটা ম্যান্ডেটরি না, ওইটা ছাড়াও ইঞ্জিনটা হতে পারে। বাট কার্নো ইঞ্জিন যেটাকে বলা হয়, বা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্নো ইঞ্জিন যেটাকে বলা হয়, আইডিয়াল কার্নো ইঞ্জিন, সেটাতে হচ্ছে এই কম্প্রেশন রেশিও আর এক্সপ্যানশন রেশিওটা সেম রাখা হয় যাতে এন্ট্রপি চেঞ্জটা জিরো থাকে। তো এর জন্য তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কার্নো ইঞ্জিনে এন্ট্রপি চেঞ্জ কত, তুমি বলবা জিরো, কারণ তোমাকে স্ট্যান্ডার্ড বা আইডিয়াল কার্নো ইঞ্জিনটার ব্যাপারেই জিজ্ঞেস করা হচ্ছে। বুঝতে পারছি? চাইলে আমি জিরো নাও রাখতে পারি, আমি যদি ভলিউমের রেশিওটা অন্যরকম করি তখন অন্যরকম হবে। এটা সিকিউ কোশ্চেন হতে পারে যে আমি ধরো এক্সপ্যান্ডেড হতে দিলাম 3 গুণ, বাট কম্প্রেসড হতে দিলাম হচ্ছে হাফ, তখন এন্ট্রপির চেঞ্জ কত, তখন তুমি ওইটা ক্যালকুলেট করে বের করবা। কিন্তু যদি কিছু না বলা থাকে তখন এন্ট্রপির চেঞ্জ বলবো জিরো, কারণ এটা তখন আইডিয়াল কার্নো ইঞ্জিনের কথা বোঝাচ্ছে। বুঝছি সবাই? ঠিক আছে, তাহলে এখন ম্যাথে চলে আসি।